দরজাটা খোল না, খোল তাড়াতাড়ি, খোল দরজাটা। হ্যাঁ খুলছি। এগিনিহার, তুমি হ্যাঁ, আমি মানে তুমি এ ঘরে কি করছো নিহার? দাদা ভাই, আমি নিহার, তুমি এখানে? আমি তোমাকে ঘরে না পেয়ে আমি ভেবেছিলাম তুমি বাথরুমে আছো, কিন্তু তুমি এখানে কি করছো? না, আসলে আমি নিচে নেমেছিলাম জল খেতে। হ্যাঁ, জল খেতে। তারপর এই রুমের দরজাটা খোলা দেখে আমি রুমে ঢুকে পড়েছিলাম। তারপর বিপিনদা হঠাৎ করে দরজাটা লক করে দিল। ঘরে যখন কেউ নেই তাহলে তুমি ঘরে ঢুকলে কেন নিহার? কেন ঢুকলে? কেন আবার নতুন কোনো প্যাঁচ কষা যায় কিনা তারই ছক করবার জন্য? না না, আমি না। তাহলে কেন ঢুকেছিলিস নিহার? বাইরে যখন আমরা সবাই মিলে আলোচনা করছিলাম চোর ঢুকেছে বলে, তখন তুই কেন বলি না তুই ভেতরে ঢুকে আছিস? কি করে বলবে? ও তো নিজেই বুঝেছে যে ফাঁকা ঘরে ঢোকাটা ওর ঠিক কাজ হয়নি। দূর, রাতের ঘুমটারই 12টা বাজিয়ে দিল, লাগে না। কি যে করিস না তুই নিহার। বিপিনদার তো কোনো দোষ নেই। বিপিনদা ভেবেছে ঘরের ভেতরে কেউ ঢুকেছে আর তাই। ঠাম্মি, তুমি ঘরে যাও, শুতে যাও। বাবা মা আপনারাও ঘরে যান। সত্যি নিহার, তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। এমন কাণ্ড তুমি আর কোনোদিন করবে না। তাহলে তোমার রুচি, শিক্ষা, শালীনতা এসব নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। সত্যি নিহার, তোমার জন্য না ছোট হতে হতে আমি তুমি এমন সমস্ত কাণ্ড করো না যে আমার মাথাটা একবার নিচু হয়ে যায় সবার কাছে। নিহার, অতিরিক্ত উৎসাহ, অতিরিক্ত কৌতূহল মানুষের কিন্তু ক্ষতি করে। সুতরাং সব ব্যাপারে অতিরিক্ত কৌতূহল দেখিও না, বুঝতে পেরেছ? ছোটি ভাই, নিজের বাড়িতে তোমাকে চোর বদনাম করতে হলো, এরপরেও কি তোমার শিক্ষা হবে না? আমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা যা যা করলে সে সমস্ত কিছু আমার মনে থাকবে দিয়া। আর থ্যাঙ্কস দাদা ভাই, আমাকে শিক্ষিত করতে তোমরা যে উঠে পড়ে লেগেছ তার জন্য। কিন্তু কি জানো তো, আমি যদি এটা প্রুফ করে দিতে পারতাম যে তোমরা শুধুমাত্র শীতের ঠান্ডা হাওয়া খেতে বাগানে যাওনি, তোমরা অন্য কোথাও গিয়েছিলে, তাহলে কিন্তু আজকে শেষ হাসিটা আমি হাসতাম। দেখলে তো দিয়া, নিহার একটার পর একটা কিরকম ঘটনা ঘটিয়ে চলেছে। এবার কিন্তু আমাদের আরো সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছ? বিপিনদা, যাও তুমি ঘুমোতে চলে যাও। সত্যি ভদ্রতা বাবু, ভাগ্যিস তোমরা শেষ বেলায় এসে গেলে, তাই খেলাটাকে ঘুরিয়ে দেওয়া গেল। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তোমরা বাড়িতে নেই এইটা প্রমাণ করতে গিয়ে ছোট বৌদিমণি আসলে নিজেই চোর হয়ে গেল। যাকে অনেক রাত হলো, এবার তোমরা ঘুমোতে যাও। হ্যাঁ,
স্যার স্যার পুলিশ সুকিকে খুঁজে পাবে তো? এত রাত্রেবেলা মেয়েটা কোথায় গেছে, কি করছে কিছু তো জানি না। আমার খুব ভয় করছে। স্যার স্যার সুকির কোনো বিপদ হবে না তো? চিন্তা করো না দিয়া, সুখী নিজের ইচ্ছেতেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমাদের বিপদে ফেলতে চায় না সেই জন্যে। যদিও যদিও সুখী চিঠিতে লিখেছে যে ও বাড়ি ফিরবে না, তবু আমার মনে হয় ও বাড়িতেই ফিরবে দিয়া। আমি খোঁজ নিয়ে দেখেছি, ভোরবেলা ঝাড়গ্রামের জন্য ট্রেন আছে। সুখীকে যদি আমরা খুঁজে না পাই, তাহলে মায়াঙ্কের বিরুদ্ধে আমাদের লড়াইটাতে আমরা আরো অনেক পিছিয়ে পড়ব। আমি যার ফিটনেস টেস্টের উপর ভিত্তি করে মায়াঙ্কের এগেনস্টে লড়াইয়ের জন্য প্রত্যেকটা গুটি সাজিয়েছিলাম, সেই সুখী আজ আমার হাতে নেই দিয়া, আর আমার হাতে কোনো প্রমাণও নেই। আমি কাল সকালে নিখিলকে বারণ করে দেবো, ও যাতে এটা নিয়ে আর কোনো স্টোরি না লেখে। এত বড় একটা হসপিটাল, এত লোকজন, এত সিকিউরিটি ছিল, তার মধ্যে দিয়েও সুখী বেরিয়ে গেল, আর কেউ কিছু জানতে পারলো না। ইটস ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। স্যার ওই অত বড় হসপিটাল আর এত লোকজন ছিল, এই জন্যই সুখী সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পেরেছে। না মিস্টার গাঙ্গুলি, না, আমার মনে হচ্ছে এর পিছনে আর্য ব্যানার্জির হাত রয়েছে। ইয়েস, ওর দিমাগ আজকাল খুব তেজ চলছে। ও আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল যে আমি হয়তো সুখীকে ওখান থেকে সরিয়ে দেবো, ঠিক ঠিক যেমনটা আমরা করেছিলাম হুগলি স্মিতার সাথে। তাই ও আগে থেকে লোকজন নিয়ে সুখীকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। না স্যার, আমার তা মনে হয় না। আর্য ব্যানার্জির এতে কোনো হাত নেই স্যার। আমার কাছে পাকা খবর আছে, দিয়া সুখীর কেবিনে গেছিল, হয়তো সুখীকে পাহারা দিতে কিংবা ওকে নিয়ে নিজেদের শেল্টারে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু দিয়া খালি হাত ফেরত গেছে। সুখী কেবিনে ছিল না, ছিল একটা চিঠি। চিঠি? স্যার আপনি প্রমাণ নেই কেন বলছেন? সুখের ওই চিঠিটাই তো সব থেকে বড় প্রমাণ। ও তো এটা লিখে গেছে যে মায়াঙ্ক শর্মা আমাদের ক্ষতি করবে, তার জন্য চলে যাচ্ছে। মায়াঙ্ক শর্মা সুখীকে কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে, চিঠিটাই তো তার প্রমাণ স্যার। না দিয়া, ওই চিঠিটা খড়ের গাদায় একটা সূচ খোঁজার মতো প্রমাণ। ওই চিঠিতে আমরা কিচ্ছু প্রমাণ করতে পারবো না। হ্যাঁ, সুখী যদি নিজের মুখে এসে বলতো তাহলে কাজ হতো, কিন্তু ওই চিঠি দিয়ে কোনো কাজ হবে না। মায়াঙ্ক ওই চিঠির এগেইনস্টে হাজার একটা প্রশ্ন তুলে বলবে যে ওই চিঠিটা ফালতু। ও হয়তো এটাও বলবে যে সুখী ফিটনেস টেস্টে ফেল করেছে বলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই ওই চিঠিতে এসব আবল তাবল কথা লিখেছে। দিয়া, মায়াঙ্ক হয়তো নিজেকে মহান প্রমাণ করার জন্য এটাও বলবে যে ও একাডেমির তরফ থেকে সুখীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। মায়াঙ্কের যদি খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে কেনই বা এমন কাজ করবে, এটাই বোঝানোর চেষ্টা করবে। দিয়া, সুখীর সাথে যে অন্যায় হয়েছে সেটা আমরা ওই চিঠি দিয়ে কিছুতেই প্রুফ করতে পারবো না। বড় হতাশ লাগছে দিয়া, বড় হতাশ লাগছে। বারবার মনে হচ্ছে এই অন্ধকারের মধ্যে যদি একটু একটু আলোর রেখা দেখতে পেতাম, কোনো একটা অন্তত প্রমাণ, একটা প্রমাণ যদি আমার হাতে আসতো। হে বজরংবলী, মানুষটার অসহায়তা আমি যা চোখে দেখতে পাচ্ছি না। আমার স্যারকে আমি হেরে যেতে কিছুতেই দেখতে পারি না, কিছুতেই না। স্যার যদি হেরে যায় তাহলে সুখী চলে যাওয়া যে ব্যর্থ হয়ে যাবে। কি করব এখন আমি, কি করব? আমি কি স্যারকে বলে দেব সেদিন রাতে ঠিক কি হয়েছিল? না হলে যে এরপর অনেক দেরি হয়ে যাবে। যে মেয়েটা আর্য আর দিয়ার ক্ষতির ভয়তে কাটা হয়ে যেতে পারে, সেই মেয়েটা এমন কিছু লিখবে না চিঠিতে যাতে আমরা ফেঁসে যাই, এটা আমার মনে হচ্ছে। আর যদি লিখেও যায় তাহলে সেটা ফলস প্রুফ করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে তো খুব ভালো হয়েছে স্যার, মেয়েটা এইভাবে বেপাত্তা হয়ে যাওয়াতে। ওর ফিটনেস টেস্টের রেজাল্টে যে কারচুপি হয়েছিল সেটা নিয়ে আর্য ব্যানার্জিরা মুভ করতে সাহসই পাবে না।
আসল সাক্ষী তো ব্যাপারটা। স্টেট চ্যাম্পিয়নশিপের নেক্সট ম্যাচগুলোতে আমি কোনো রকম ঝামেলা চাই না। তাই হবে স্যার। নো নো মিস্টার গাঙ্গুলি, নো। এই কথাগুলো এত ক্যাজুয়ালি বললে চলবে না। নেক্সট ম্যাচগুলো উইদাউট এনি কন্ট্রোভার্সি হওয়া জরুরি। তার কারণ বারবার কন্ট্রোভার্সিতে আমার নাম জড়ালে আমার রেপুটেশনে দাগ পড়বে। আর আপনি খুব ভালো করেই জানেন এবছরেই ইন্ডিয়ান ব্যাডমিন্টন একাডেমির এক্সিকিউটিভ কমিটিতে আমার থাকার কথা। আর এই সুযোগটা আমি কোনো রকম ভাবেই হারাবো না। धीरे धीरे पूरा का पूरा इंडियन बैडमिंटन सर्कल मेरे मुट्ठी में होगा, मेरे मुट्ठी में। আমার কথাই সেখানে শেষ কথা হবে। আর এত ক্ষমতা যখন আমার থাকবে তখন আর্য ব্যানার্জির মতন একজন চুনোপুটিকে নিয়ে আমি কোনোভাবেই ভাববো না। তাহলে তো ভালোই হবে ভাইয়া, আমি হাসতে হাসতে অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে যাব। না মানে ভাইয়া, আমি ভালো করে খেটে খুটেই খেলবো আর জিতবো, প্রমিস। ঠাম্মি, তোমার এলাচ দেওয়া চা। কি বলতে হয়? থ্যাংক ইউ। তোমার চা। কি ব্যাপার, আজকে বিপিন আর তিস্তা মিলে সবাইকে চা দিচ্ছে? দিয়া কোথায়? দেখলেন তো মা, 2-4 দিন লোক দেখানো ভোরবেলায় উঠেই হয়ে গেল আপনার বড়নাথ বউয়ের। সত্যি বৌমা, তুমি বড়নাথ বাবুর খুব ধরতে একেবারে উঠে পড়ে লেগেছো। শীতের দিন না হয় একটু বেশি ঘুমোলো, তা কি হয়েছে, ঘুমোক না। তোমার তো চা খাওয়া নিয়ে দরকার, সেটা বড়নাথ বই করুক আর মেজনাথ বই করুক, তাতে কি গেল গো? কি মহাভারত তোমার অশুদ্ধ হলো? চাটা বড় কথা নয় মা, বড় কথা হলো দায়িত্ববোধ। এই কথাটা কিন্তু মাধবী ঠিকই বলেছে মা। দেখো, সংসারে প্রত্যেকেরই তো একটা নিজ নিজ দায়িত্ব রয়েছে। সে দায়িত্বটা সে যদি ভালোভাবে পালন না করে তো সে কাজটার দায়িত্ব অন্যের ঘাড়ে গিয়ে পড়ে। সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় মা, এটা কিন্তু আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ, দিয়া আসার পর থেকে বাড়িতে সেই বিশৃঙ্খলাই তো চলছে বাবা। এই দিয়ার জন্য প্রতিদিন নতুন নতুন সার্কাস হচ্ছে। উফ নিহার, দেখছিস তো বড়রা এখানে কথা বলছেন, তার মাঝখানে কেন তুই কথা বলছিস বলতো? বৃষ্টি আর মেঘ নিখিলের সাথে স্কুলে চলে গেছে তো, তুই এবার যা, তোর চাটা খেয়ে নে। তুমি যে কেন সবসময় দিয়াকে এত গার্ড করো নি ভাই, আমি কিন্তু সত্যি বুঝে উঠতে পারি না। এই যে কালকে রাতে যে ঘটনাটা ঘটলো, কি এমন ঘটেছে কাল রাতে? ওরা তো বাগানেই ঘুরছিল। ও রিয়েলি বাগানে ঘুরছিল? তুমি নিজে চোখে দেখেছো ওদের বাগানে ঘুরতে? ওরা বললো যে ওরা বাগানে ঘুরছিল আর বাড়ি সত্য সবাই সেটাকে অন্ধভাবে মেনে নিল। আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। শোন ছোটনাথ বাবু, তুই সকালবেলা কেটে খুঁড়তে যাসনি, কাল রাত্রিরে তুই কি করেছিস তারপরে তোর আর মুখ দিয়ে কোনো কথা বলা উচিত নয়। ঠিক, এত বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, ডিগ্রি ফিগ্রি কত নিয়ে, তারপরে আর অন্য লোকের ঘরে তুই উঁকি দিতে যাচ্ছিস। ঠাম্মি, আমি বলছি তো আমি ওদের ঘরে উকি দিতে যাইনি, আমি জাস্ট ওই তোকে আর সাফাই গাইতে হবে না, এখন চুপ করে দাঁড়া, আমি যেটা বলছি সেটা শোন। বৌমা, কাল তো মকর সংক্রান্তি, সেটা মনে আছে তো? এই বাড়িতে পিঠে পুলি হবে। হ্যাঁ মা, তা তো হবেই। আমি লিস্ট করে বাজার থেকে বিপিনকে দিয়ে সব আনিয়ে রাখবো। শুধু আনিয়ে রাখলে হবে না, তারপরে তুমি সবটাই বড়নাথ বইয়ের ঘাড়ে চাপিয়ে দেবে, সেটাও চলবে না। তার থেকে আমি বলি কি, তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বৌমাদের নিয়ে খুব সুন্দর করে পিঠে বানানোর ব্যবস্থা করো। ঠাম্মি, আমি ওই পিঠে?
চুপ কর। শুধু তুই নয়, তুই আছিস, মেজনাথ বউ আছে, বড়নাথ বউ আছে, সবাই মিলে পিঠা তৈরি করবি, বুঝলি? এই তোরাই কেউ নারকেল করবি, কেউ চাল বাটবি, কেউ গুড় জাল দিবি, পুর ভরবি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে পিঠে বানাবি। আর আমি দূর থেকে দেখে চক্ষু সার্থক করবো। মা, তো বেলা হয়ে গেছে। এরে 8টা বেজে গেল। তাড়াতাড়ি করে উঠছি বাবা। ইস, আজকে ওদের চাটা বিপিনদাকে করতে হলো। মেঘবিসি স্কুলে চলে গেল, আমার দেখাই হলো না। ইস, তাড়াতাড়ি চাই বাবা, মা ভীষণ রেগে যাবে। আকাশে কোনো নেই আলোর আশা নেই, হয়তো তাও তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসাকে রাখবো বলে তোমার হাতে হাত আমি ওই ইচ্ছে ওড়াই। হয়তো আর আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই। মানুষটা এখনো আমার জন্য কিভাবে লড়ে যাচ্ছে, আমাকে খেলাবে বলে একেবারে প্রাণপাত করছে, অথচ আমি বারবার মুখে বলছি যে আমি খেলবো না, আমি খেলতে চাই না। কিন্তু এটা সত্যি নয় স্যার, ব্যাডমিন্টন খেলাটাই আমার একমাত্র স্বপ্ন, চ্যাম্পিয়ন হওয়াটাই আমার স্বপ্ন স্যার। আমি আমার স্বপ্নটাকে বুকের মধ্যে বাঁচিয়ে রেখেছি, পারিপার্শ্বিকের চাপে শুধু মুখ ফুটে কাউকে বলতে পারছি না। কি দিয়া, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে? সুখীর কোনো খবর এসছে? থানা থেকে কোনো ফোন এসেছিল? হ্যাঁ বর্দা ভাই আসবো? হ্যাঁ নিখিল আয়। আমি দেখছি, আমি দেখছি। বর্দা ভাই, আমি থানাতে গেছিলাম, ওরা এখনো সুখীর কোনো খোঁজ পায়নি। ভাইয়া এবার তাহলে আমরা কি করব? আমরা অপেক্ষা করব, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বর্দা ভাই, সুখীর খোঁজ পাওয়ার জন্য। আচ্ছা নিখিল, তোকে যে আমি সুখীকে নিয়ে স্টোরিটা করতে বলেছিলাম, আমাদের এডিটর স্টোরিটা করতে চাইছে না বর্দা ভাই।
আসলে প্রমাণ ছাড়া তো কোনো স্টোরি করা যায় না। আর এক্ষেত্রে মায়াঙ্ক যদি মানহানির মামলা করে দেয় আমাদের এগেনস্টে, সে একটা ভয় আছে। আমি এডিটরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম বড়দা ভাই, কিন্তু আই এম সরি। লড়াইটা আরো কঠিন হয়ে গেল নিখিল। প্রমাণ, প্রমাণ, শুধু একটা প্রমাণ। নিখিল, মায়াঙ্কের এগেনস্টে আমাদের যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে।